পুলিশের ফাইলে এমন অনেক ভয়াবহ ঘটনা চাপা পড়ে আছে যা জানলে আজও মানুষ অবাক হয়ে যায়। সেগুলো এমনই অপরাধ ছিল যার তদন্ত পুলিশের জন্য চ্যালেঞ্জের চেয়ে কম ছিল না। ঠিক ২৬ বছর আগে শিল্পনগরী জামশেদপুরে এমনই একটি ঘটনা ঘটেছিল যা সেই সময় পুরো জামশেদপুরকে নাড়িয়ে দিয়েছিল। প্রতিদিনের সংবাদপত্রে শুধু এই ঘটনারই খবর ঘুরত। ঘটনাটি ছিল একটি খুনের, তাও আবার একটা নয়, ৪টে খুন, যা ৪ ভাগে বেশ কয়েক ঘন্টা ধরে একের পর এক করা হয়েছিল। আজ আমি সেই ভয়ঙ্কর সত্য ঘটনার গল্পই আপনাদের বলবো, যা শুনলে আজও মানুষের আত্মা কেঁপে ওঠে। আজকের গল্প এমনই একটি মেয়ের সম্পর্কে যে তার আবেগ, তার প্রেমের জন্য তাদেরকেই তার পথ থেকে সরিয়ে দিয়েছিল যারা তাকে লালন পালন করে বড় করে তুলেছিল, অর্থাৎ তার নিজের পরিবারকে। আজ আমি যে সত্য ঘটনাটি আপনাদের শোনাচ্ছি তা ভৌমিক পরিবারের। এই ঘটনা শুধু একটি পরিবারকে ধ্বংসই করেনি, বরং পুরো সমাজকে অবাক করে দিয়েছিল। যারা এই ঘটনাটি ঘটিয়েছিল শুধু তাদের পরিবারেরই নয়, তাদের নিজেদের জীবনটাও ধ্বংস হয়ে গিয়েছিল। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে প্রেম আর আবেগ কতটা অন্ধকারের দিকে নিয়ে যেতে পারে যখন তার নৈতিকতা এবং মানবিকতার সীমা অতিক্রম করে। নমস্কার বন্ধুরা, আমি শ্রী, আর আপনারা রয়েছেন আমার সঙ্গে আমার গল্পের আসরে। আশা করি সকলে কুশলে আছেন, সুস্থ আছেন। সকলকে অনুরোধ করব আজকের গল্পটি শেষ পর্যন্ত শুনবেন। আমার উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সকলের সহযোগিতার ভালোবাসা আমার একান্ত কাম্য। শুরু করছি আজকের গল্প। এই গল্প শুরু হয় ঝাড়খণ্ডের ইস্পাত নগরী জামশেদপুরের টেলকো কলোনি থেকে, যেখানে শুভেন্দু ভৌমিক তার পরিবার নিয়ে এই টেলকো কলোনিতেই থাকত। সেই পরিবারে মোট ৫ জন সদস্য ছিল। পরিবারের প্রধান শুভেন্দু ভৌমিক টেলকো কোম্পানিতে কর্মরত ছিলেন। তার স্ত্রী লাকি ভৌমিক একজন হাউসওয়াইফ ছিলেন। তাদের ১৪ বছরের ছেলে কল্যাণ স্কুলে পড়ত, আর মেয়ে চৈতালি শহরেরই একটি নামী স্কুলে পড়াশোনা করত। তাদের সাথে থাকত বাচ্চাদের বৃদ্ধ দিদা অনিতা। তাদের পরিবার যথেষ্ট সচ্ছল আর সুখী পরিবার ছিল। ঘটনার দিন পর্যন্ত কেউ কল্পনাও করেনি যে তাদের সাথে কি ঘটতে চলেছে, যা ছিল খুবই ভয়ানক। সালটা ১৯৯৯, জানুয়ারি মাসের ২৯ তারিখ। তখন শীতকাল। শুভেন্দু ভৌমিক রোজের মতোই সকালে তার কাজে কোম্পানিতে চলে গিয়েছিলেন, আর তার ছেলে কল্যাণও বাইরেই ছিল। দুপুর তখন প্রায় ১:৩০। বাড়িতে কেবল শুভেন্দু স্ত্রী লাকি, মেয়ে চৈতালি এবং তার বৃদ্ধা শাশুড়ি অনিতা উপস্থিত ছিলেন। প্রতিদিনের মতো সেদিনও দুপুরে খাবারের পর দিদিমা দোতলায় তার ঘরে বিশ্রাম নিতে চলে গিয়েছিলেন। চৈতালির মা লাকিও ঘরের কিছু কাজে ব্যস্ত ছিলেন, কিন্তু মনে হচ্ছিল চৈতালি যেন একটু অস্থির। সে যেন কারোর জন্য অপেক্ষা করছে। তার মা যখন ঘরের কাজ করছিল তখন চৈতালি চুপচাপ এসে বাড়ির মেন দরজায় দাঁড়ায়। সে সবসময় রাস্তার দিকে চোখ রাখছিল। সে আসলে সত্যিই কারোর জন্য অপেক্ষাই করছিল। কিছুক্ষণ পর তার অপেক্ষার অবসান হলো। বিকেল তখন প্রায় ৩টে বাজে। একজন যুবক, যার বয়স আনুমানিক ২০-২২ বছর হবে, তার সামনে এসে দাঁড়ায়। প্রথমে দুজনেই নিচু স্বরে কিছুক্ষণ কথা বলে, তারপর বাড়ির ভিতরে ঢুকে যায়। ওই সময় চৈতালির মা তার কাজ শেষ করে নিজের ঘরে বিশ্রাম নিতে চলে গিয়েছিলেন, তাই এই বিষয়ে কোনো কিছুই সে জানতে পারেনি। আর চৈতালির দিদিমা ইতিমধ্যেই তার ঘরে ঘুমোচ্ছিলেন। ইতিমধ্যে চৈতালি যুবকটিকে তার সাথে বাড়ির দোতলার ঘরে নিয়ে গেল, যেখানে তার দিদিমা ঘুমোচ্ছিলেন।
কেউই তাদের ওপরে যেতে দেখেনি। এখন চৈতালি আর সেই যুবক দিদার ঘরেই ছিল। দিদা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তারপর চৈতালির ইশারায় যুবকটি বালিশ দিয়ে দিদার নাক মুখ চেপে ধরে। বৃদ্ধা যন্ত্রণায় কাতরাচ্ছিল, একটা শব্দও উচ্চারণ করতে পারছিল না। কিছুক্ষণের মধ্যেই শ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়ে যায়। তারপর চৈতালি আর সেই যুবকটি দুজনে মিলে একটা ধারালো অস্ত্র দিয়ে তার মৃত দিদার শরীরে ছোট ছোট টুকরো করে কাটে। সেই টুকরোগুলো তারপর একটা বস্তায় ভরে ফেলে। এরপর তারা ঘরের রক্তের দাগ পরিষ্কার করে নিচের তলায় চলে আসে, যেখানে তার মা লাকি তখন বিশ্রাম নিচ্ছিলেন। যুবকটি একইভাবে তার গলা টিপে শ্বাসরোধ করে তাকেও হত্যা করে। তারপর তারা দুজনে মিলে মায়ের শরীরও ছোট ছোট টুকরো করে কেটে বস্তায় ভরে ফেলে। এখন চৈতালি এবং সেই যুবক বাড়িতে বাকি দুজন সদস্যের জন্য অপেক্ষা করতে থাকে। সন্ধ্যা 7টার দিকে ছোট ভাই কল্যাণ বাড়ি ফিরে আসে। চৈতালি তাকে বাড়ির ভিতরে নিয়ে যায় এবং দরজাটা তড়িঘড়ি বন্ধ করে দেয়। যুবকটি পিছন থেকে এসে চৈতালির ছোট ভাইকেও নির্মমভাবে হত্যা করে। তারপর তার মৃত শরীরের অবস্থাও তার মা আর দিদার মতোই হয়। ঘড়ির কাঁটা যত এগোতে থাকে, ভৌমিক পরিবারের সেই বাড়িতে একের পর এক 3টি খুনের ঘটনা ঘটে যায়। এখনো পর্যন্ত এই বাড়িতে 3 জনকে খুন করা হয়েছিল। সেই বাড়ির দোতলায় 3টি মৃতদেহই পড়েছিল। তারপর চৈতালি আর সেই যুবক শুভেন্দু ভৌমিকের বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতে থাকে। বেশ অনেক রাতে চৈতালির বাবা শুভেন্দু ডিউটি শেষ করে ক্লান্ত শ্রান্ত অবস্থায় বাড়ি ফিরে আসেন। তারও ওই একই পরিণতি হয় যা বাকি সবার হয়েছিল। সব শেষ হয়ে যাওয়ার পর চৈতালি আর সেই যুবকটি সমস্ত বাড়ি ভালো করে পরিষ্কার করে। বাড়িতে তখন ছিল মৃত্যুপুরী নীরবতা। এবার ছিল ওই 4টি মৃতদেহের টুকরো ফেলে দেওয়ার পালা। চৈতালি আর তার বন্ধু মিলে মৃতদেহগুলো বাড়ির পিছনের সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়ার পরিকল্পনা করে। তারপর রাত আরো গভীর হলে দুজনে মিলে 4 জনের মৃতদেহের টুকরোগুলো সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয় এবং ওপর থেকে ঢাকনা বন্ধ করে দেয়। শুধু তাই নয়, পরের দিন চৈতালির অপরাধের অংশীদার সিমেন্ট আর বালি নিয়ে আসে। সেপটিক ট্যাঙ্কের ঢাকনা সহ পুরো ওপরের অংশ সিমেন্ট দিয়ে সিল করে দেওয়া হয়। চৈতালি আর তার সঙ্গী একের পর এক 4টে হত্যা করতে এবং প্রমাণ মুছে ফেলতে প্রায় 30 ঘন্টা সময় লেগেছিল। এরপর যুবকটি চৈতালিদের বাড়ি থেকে চলে যায়। এত সব কাণ্ড ঘটানোর পরও চৈতালি একাই ওই বাড়িতে ছিল। 2 দিন কেটে গেলেও কিন্তু কেউই এই গণহত্যার কোনো আভাস পায়নি। 3য় দিন যখন একজন প্রতিবেশী চৈতালিকে তার পরিবারের সদস্য সম্পর্কে জিজ্ঞাসা করে, সে বলে যে তার এক আত্মীয়ের বিয়েতে শহরের বাইরে গেছে। এইভাবে আরও 2-1 জন যখন এই বিষয়ে জিজ্ঞাসা করেছিল, চৈতালি ওই একই উত্তর দিয়েছিল। এরপর কিন্তু তার এই ব্যাপারে চিন্তা শুরু হয়। সে ধরা পড়ার ভয় পেয়ে যায়। তাই কয়েকদিন পর চৈতালি হঠাৎ তাদের বাড়ি তালাবন্ধ করে কোথাও চলে যায়। কেউ তার সম্পর্কে কিছুই জানতে পারে না। ধীরে ধীরে বেশ কিছুদিন কেটে যায়। ভৌমিক পরিবারের কোনো সদস্যকে কেউ দেখতে পাচ্ছিল না। প্রতিবেশী এবং অন্যান্য লোকেরাও অবাক হয়ে গেল যে এই পুরো পরিবারটি কোথায় উধাও হয়ে গেল। এই ভয়ানক ঘটনাটার পর প্রায় 6 মাস কেটে গেছে, কিন্তু কারো কাছে এই সম্পর্কে কোনো তথ্য ছিল না। টেলকো কোম্পানির লোকেরাও শুভেন্দুকে খুঁজছিল, কারণ সে গত 6 মাস ধরে কাজে আসেননি। যখনই কোম্পানির লোকেরা টেলকো এলাকায় তার বাড়িতে যেত, তখনই তালাবন্ধ পেত। তারা শুভেন্দুর সম্পর্কে কোনো তথ্যই পাচ্ছিলেন না। তারপর তারাও একসময় আসা বন্ধ করে দেয়। অনেক আত্মীয় স্বজনও অবাক হয়েছিল
যে গত 6 মাস ধরে তাদের বাড়িতে তারা ফোন করছিল, কিন্তু কোনোই সাড়া পাচ্ছিল না। এই 6 মাসের মধ্যে চৈতালির মামাও বেশ কয়েকবার ফোন করেছিলেন। চৈতালির মামা একজন ডাক্তার। 6 মাস ধরে তার বোন আর তার মায়ের সাথে কোনো যোগাযোগ হয়নি। যখনই তিনি ল্যান্ডলাইনে ফোন করতেন, ফোন বেজে বেজে কেটে যেত, কেউ ফোন ধরত না। তারপর তিনি তার জামাইবাবুর অফিসেও ফোন করেন এবং খোঁজ নেন। সেখান থেকে জানতে পারেন যে শুভেন্দু গত কয়েক মাস ধরে অফিসেই আসেননি। কাউকে কিছু না জানিয়ে পুরো পরিবার কোথায় চলে গেছে। এই কথা শুনে চৈতালির মামার খুব দুশ্চিন্তা হয়। একদিন সময় করে তিনি তার বোনের বাড়িতে আসেন, কিন্তু জামশেদপুরে তার বোনের বাড়িতে এসে দেখেন যে দরজায় তালা লাগানো। প্রতিবেশীদের কাছ থেকে খোঁজ করলে তারা বলে যে জানুয়ারি মাস থেকে এখানে আর কাউকেই দেখা যায়নি। পাড়ার লোকজন বলে যে চৈতালিকে একবার দেখা গিয়েছিল বটে, সে বলেছিল যে সবাই কোনো আত্মীয়ের বিয়েতে গেছে, শুধুমাত্র চৈতালিই তখন বাড়িতে ছিল। কিন্তু কিছুদিন পর সেও বাড়িতে তালা লাগিয়ে কোথাও চলে গেছে। প্রতিবেশীদের কাছে এই কথা শুনে মামার কিন্তু একটু অদ্ভুত লাগে, কারণ গত 7-8 মাসের মধ্যে কোনো আত্মীয়ের বিয়ের খবর তিনি পাননি, কোনো নিমন্ত্রণও আসেনি তার কাছে। যদি সত্যিই কোনো বিয়ে থাকতো তাহলে টেলিফোনে কথা বলার সময় তার বোন তাকে অবশ্যই জানাতো। জানুয়ারি থেকেই বাড়িতে তালা লাগানো, আর তিনি এসেছিলেন জুন মাসে। তিনি আর সময় নষ্ট করেন না, সরাসরি নিকটবর্তী পুলিশ স্টেশনে যান এবং 5 জনের নিখোঁজ হওয়ার রিপোর্ট দায়ের করেন। পুলিশ অভিযোগ পাওয়ার পর বেশ তৎপর হয়। পুলিশও অবাক হয়ে যায় যে এই পুরো পরিবারটি হঠাৎ কিভাবে উধাও হয়ে গেল। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। প্রথমেই তারা ভৌমিক পরিবারের বাড়িতে পৌঁছয়। ঘরের তালাও ভাঙা হয়। সেই সময় চৈতালির মামাও সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ যখন প্রথম নজরে বাড়িটি দেখে, তখন তারা সেখানে সন্দেহ করার মতো কিছুই পায় না। কিন্তু যখন পুলিশের দল বাড়ির পিছন দিকে পৌঁছয়, তখন সেপটিক ট্যাঙ্কের এক জায়গায় সিমেন্টের প্লাস্টার দেখতে পায়, যা খুব বেশি পুরনো ছিল না। পুলিশের সন্দেহ হয়, কেন এভাবে সিমেন্ট দিয়ে ঢাকনাটা সিল করা হয়েছিল। সেপটিক ট্যাঙ্কে প্লাস্টার দেখে চৈতালির মামারও সন্দেহ হয়। পুলিশ এবং চৈতালির মামা এই ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছিল না। প্রায় 6 মাস ধরে বাড়িটি বন্ধ ছিল, কিন্তু সেপটিক ট্যাঙ্কে ব্যবহৃত সিমেন্ট খুব বেশি কিন্তু পুরনো ছিল না। তাই সন্দেহের ভিত্তিতেই সেপটিক ট্যাঙ্কের ঢাকনা ভেঙে ফেলা হয়। আর পুলিশি সদস্যরা সেপটিক ট্যাঙ্কের ঢাকনা খুলে ফেলার সাথে সাথেই ভেতরের দৃশ্য দেখে অবাক হয়ে যান। সেই ট্যাঙ্কের ভেতর অনেকগুলো বস্তা পড়েছিল। তারপর সেই বস্তাগুলোকে বাইরে বের করে আনা হয়। সেগুলো খোলার পর সেখান থেকে অনেক মানুষের হাড় পাওয়া যায়। তারপর সেগুলোকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখান থেকেই জানা যায় যে এগুলো 4 জন আলাদা আলাদা মানুষের হাড়। সবাই এই ভেবে অবাক হয় যে বাড়িতে তো 5 জন লোকের বসবাস ছিল, তাহলে 4 জনের হাড় কেন পাওয়া গেল? এর মানে হলো একজন সদস্য এখনো বেঁচে আছে। সে কি চৈতালি হতে পারে? কারণ তাকেই শেষবারের মতো দেখা গিয়েছিল। পুলিশ জোর কদমে তদন্ত শুরু করে। তারপর ফরেনসিকের লোকেরা ভৌমিক বাড়িতে আসে। সেখানে প্রত্যেকটা জিনিস সাবধানে পরীক্ষা করা হয়। ফিঙ্গারপ্রিন্টেরও নমুনা নেওয়া হয়। তদন্তের প্রত্যেকটা সূত্রই শুধুমাত্র চৈতালির দিকেই নির্দেশ করছিল। জিজ্ঞাসাবাদের সময় প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় যে চৈতালির একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। সেই ছেলেটির নাম রিজওয়ান খান। স্টেট লেভেলের একজন ক্রিকেটার ছিল সে, রঞ্জি ট্রফিও খেলেছিল। কিন্তু চৈতালির পরিবারের লোকজনদের এই সম্পর্কে একেবারেই মত ছিল না। এই খবর শোনার পর পুলিশের সন্দেহ গিয়ে এখন রিজওয়ানের ওপরেও পড়ে। চৈতালির পরিবার এই সম্পর্কের বিরোধিতা করেছিল জেনেই
পুলিশের সন্দেহ আরও গভীর হয়। তারপর খোঁজ শুরু হয় চৈতালি আর রিজওয়ানের, কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। বেশ কিছুদিন কেটে যাবার পর পুলিশকে অবাক করে একদিন হঠাৎ চৈতালি আর রিজওয়ান পুলিশ স্টেশনে আসে এবং আত্মসমর্পণ করে। চৈতালি পুলিশকে বলে যে বাড়ির 4 সদস্যের খুনি আর কেউ নয়, সে নিজেই। সেই তার বাবা, মা, ভাই আর দিদাকে খুন করেছে, আর এর কারণ ছিল তার ভালোবাসা। হ্যাঁ, তার প্রেমের সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্যই সে 4 জনের জীবন কেড়ে নিয়েছিল। পুলিশকে তারপর চৈতালি যে বয়ান দিয়েছিল সেটা ছিল কিছুটা এই রকম। চৈতালির বাবা টেলকো কোম্পানিতে কাজ করতেন এবং তার মা একজন হাউসওয়াইফ ছিলেন। চৈতালি শৈশব থেকেই খুব একগুঁয়ে, জেদি ছিল। সে যা ইচ্ছে করত তাই করত। বাবা মা কোনো কিছু করতে মানা করলে সে কিন্তু শুনত না। চৈতালি জামশেদপুরের সেক্রেটারিয়েট হট কনভেনশন স্কুলে পড়ত, কিন্তু পড়াশোনায় তার কোনো মনোযোগ ছিল না। এই গণহত্যায় চৈতালির অংশীদার ছিল শহরের উদীয়মান ক্রিকেটার রিজওয়ান খান। রিজওয়ান চৈতালির স্কুলের ঠিক পাশের স্টেডিয়ামে রোজ প্র্যাকটিস করতে আসত। একটা অনুষ্ঠানের সময় তাদের দুজনের পরিচয় হয়েছিল, আর এই পরিচয় থেকেই প্রেম। চৈতালির পরিবার কিন্তু রিজওয়ান সম্পর্কে কিছুই জানত না। এদিকে তাদের মেলামেশা এমন পর্যায়ে পৌঁছেছিল যে চৈতালি প্রেগনেন্ট হয়ে পড়ে। চৈতালি জানত বেশি দিন ব্যাপারটা বাড়ির লোকের কাছে গোপন করে রাখা যাবে না, তাই একদিন সুযোগ বুঝে সে তার মাকে সব কথা খুলে বলে। তার কথা শুনে তার বাবা মা প্রচণ্ড রাগারাগি করে এবং তাকে যথেষ্ট শাসন করে। তাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে রিজওয়ানের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখা যাবে না, কিন্তু চৈতালি সে কথা মানতে চায় না। প্রায় প্রতিদিনই এই নিয়ে বাড়িতে ঝগড়া অশান্তি লেগেই থাকত। কোনোভাবেই যখন বাড়ির লোকেদের সে রাজি করাতে পারছিল না, তখনই সম্পূর্ণ পরিবারকে শেষ করে দেওয়ার জন্য এক ভয়ঙ্কর পরিকল্পনা করে, যা সে রিজওয়ানের সাথে মিলে সম্পূর্ণ করেছিল। পুলিশি তদন্তে স্পষ্ট হয়েছিল গণহত্যার এই ষড়যন্ত্রটি চৈতালি নিজেই করেছিল। তারপর তাদের পরিকল্পনা মতো 29 জানুয়ারি 2099 ওই দিনই পরিবারের 4 জন সদস্যকে তারা হত্যা করে। পুলিশ তাদের জবানবন্দি নেওয়ার পর গ্রেপ্তার করে। তারপর তারা দুজনেই জেলে বন্দী হয় এবং তাদের বিরুদ্ধে মামলা চলতে থাকে। 1999 সালের শেষ দিকে চৈতালি জেলেই একটা ছেলে সন্তানের জন্ম দেয়। জামশেদপুর সেশন কোর্টে 1.5 বছর ধরে এই মামলা চলেছিল। 2001-এ 13 মার্চ আদালত এই মামলাকে রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেস হিসেবে বিবেচনা করে আর চৈতালি ও রিজওয়ানকে ফাঁসির সাজা দেয়। তারপর তারা ঝাড়খণ্ড হাইকোর্টে এই রায়কে চ্যালেঞ্জ করে মামলা করে। 2003-এর 31 জানুয়ারি ঝাড়খণ্ড হাইকোর্ট তাদের ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তন করে, কিন্তু তারা দুজনে এতেও সন্তুষ্ট হয় না। তারা সুপ্রিম কোর্টে যায়। 2006 সালে সুপ্রিম কোর্টও তাদের রায় ঝাড়খণ্ড হাইকোর্টের সিদ্ধান্তই বহাল রাখে, অর্থাৎ চৈতালি আর রিজওয়ানকে যাবজ্জীবন কারাদণ্ডই দেওয়া হয়। সুপ্রিম কোর্টের রায়ের পর তাদের দুজনকেই হাজারিবাগ জেলে পাঠানো হয়। তাদের দুজনের যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ শেষ হবার পর 2 অক্টোবর 2018-য় রিজওয়ান খানকে ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ থেকে এবং চৈতালিকে দুমকা জেল থেকে মুক্তি দেওয়া হয়। ততদিনে তাদের ছেলেও বেশ বড় হয়ে গেছে। এই ভয়াবহ হত্যাকাণ্ডের 26 বছর পরেও মানুষ এই ঘটনাটি আজও ভোলেনি। অপরিণত বয়সের এই প্রেমের পাগলামি একদিকে যেমন পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে, অন্যদিকে একটি ছেলের ক্রিকেট ক্যারিয়ার এবং উজ্জ্বল ভবিষ্যৎকেও অন্ধকারে ঠেলে দিয়েছে। যে কারণে তারা দুজন এই ভয়ানক ঘটনাটা ঘটিয়েছিল, আখেরে তাদের কোনোই লাভ হয়নি। আজকের গল্পটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।
আমার উপস্থাপনা ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।